ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা একটা জাতির পুরো ভবিষ্যৎটাকেই গড়ে দেয়। আজ আমরা বাংলাদেশের ইতিহাসের ঠিক এমনই এক মুহূর্ত নিয়ে কথা বলবো, যা নিয়ে বিতর্ক কিন্তু আজও থামেনি। ঘটনাটা ১৯৭২ সালের ১০ই জানুয়ারির, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। চলুন এই বিতর্কের গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটেছিল। প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তাই না? স্বাধীন বাংলাদেশের প্রথম কয়েকটা দিনের সাংবিধানিক বৈধতা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। মানে একটা জাতির জন্মলগ্ন নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে ব্যাপারটা তো ভাবার মতোই। এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু পুরো আলোচনাটা ঘুরছে। আচ্ছা, এই বিতর্কটা ঠিকমতো বুঝতে হলে আমাদের সবার আগে এর একেবারে মূলে যেতে হবে। মানে নির্দিষ্ট অভিযোগটা ঠিক কী? এমন একটা অভিযোগ যা কিনা একটা রাষ্ট্রের জন্মলগ্নকেই সরাসরি চ্যালেঞ্জ করে বসে। তো মূল অভিযোগটা এস.এম. শাহরিয়ার কবিরের। তার দাবি অনুযায়ী ১৯৭২ সালের ১০ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে কোনো রকম শপথ নেননি। শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন, আর यहीं সেখেই নাকি দেশটা একটা সাংবিধানিক ভুল দিয়ে শুরু হয়। তার মানে বিতর্কটার আসলে দুটো দিক। একদিকে বলা হচ্ছে কোনো শপথই নেওয়া হয়নি, আর পুরো প্রক্রিয়াটাই ছিল অবৈধ। অন্যদিকে পাল্টা যুক্তি বলছে, না, শপথ ঠিকই নেওয়া হয়েছিল, তবে সেটা ছিল লিখিত শপথ, আর তখনকার আইন অনুযায়ী ওটা পুরোপুরি বৈধ ছিল। চলুন এবার আমরা দুই পক্ষের যুক্তি আর প্রমাণগুলো একটু খতিয়ে দেখি। এখন এই অভিযোগ আর পাল্টা যুক্তি কোনটা ঠিক তা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে ১৯৭২ সালের শুরুতে সদ্য স্বাধীন হওয়া একটা দেশের আইনি কাঠামোটা ঠিক কেমন ছিল। মানে কোন আইনের ভিত্তিতে তখন দেশটা চলছিল। এই টাইমলাইনটা কিন্তু খুব জরুরি। ১৯৭১ সালে মানে মুক্তিযুদ্ধের সময়েই বাংলাদেশের আইনি ভিত্তিটা তৈরি হয়ে গিয়েছিল। দেখুন, ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা, তারপর ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি, আর ১৭ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন। এই সরকারই কিন্তু পুরো মুক্তিযুদ্ধটা পরিচালনা করেছে। আর এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটাই কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে আছে। কারণ ১৯৭২ সালে আমাদের আনুষ্ঠানিক সংবিধান লেখার আগে পর্যন্ত এই ঘোষণাপত্রটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ আইন, বলা যেতে পারে প্রথম সংবিধান। দেশের সব কাজ কিন্তু এই ঘোষণাপত্র মেনেই হচ্ছিল। আইনি দিকটা তো বোঝা গেল। চলুন এবার পাল্টা যুক্তির দিকে তাকাই। যারা বলেন অভিযোগটা সত্যি নয়, তারা ১০ই জানুয়ারির ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করেন সেটা একটু দেখি। তাদের যুক্তিটা হলো, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে ঠিকই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন, কিন্তু সেই শপথটা কোনো মৌখিক শপথ ছিল না। এটা ছিল একটা লিখিত শপথ, যেখানে তিনি নিজে হাতে সই করেছিলেন। স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সেই লিখিত শপথের একটা অংশ। সূত্র বলছে, এই শপথ বাক্য লেখা দলিলে সই করার মাধ্যমেই তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এই লিখিত দলিলটাই হলো পাল্টা যুক্তির সবচেয়ে বড় প্রমাণ। বেশ, এখান থেকেই কিন্তু আরেকটা জরুরি প্রশ্ন চলে আসে। একটা লিখিত শপথ কি তখন আইনত বৈধ ছিল? রাষ্ট্রপতি হতে গেলে কি মুখে শপথ নেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না? এর উত্তরটা হলো হ্যাঁ, সেই সময়কার আইন অনুযায়ী এটা বৈধ ছিল। কারণটা সহজ। দেশটা তখন চলছিল মুজিবনগর সরকারের তৈরি করা নিয়মকানুন দিয়ে, আর সেই নিয়ম অনুযায়ী একটা লিখিত শপথ আইনগতভাবে একদম ঠিকঠাক ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ১০ই জানুয়ারির ঠিক পরেই বাংলাদেশের সরকার ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তন আসে। চলুন দেখি কিভাবে দেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রের দিকে এগিয়ে গেল। দেখুন, মাত্র কয়েকদিনের মধ্যে কতগুলো সুশৃঙ্খল সাংবিধানিক পরিবর্তন ঘটানো হলো। প্রথমে একটা অস্থায়ী সাংবিধান আদেশ জারি হলো, তারপর নতুন রাষ্ট্রপতি আর প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হলো, আর সবশেষে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে আবার নতুন করে শপথ নিলেন। তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় করি, কি দাঁড়ায়? বিতর্কটা মূলত ১০ই জানুয়ারির শপথ নিয়ে। এক পক্ষ বলছে কোনো শপথই হয়নি, অন্য পক্ষ একটা লিখিত শপথের প্রমাণ দিচ্ছে, যা তখনকার আইন অনুযায়ী বৈধ ছিল। আর এর পরপরই খুব পরিকল্পিতভাবে দেশের সরকার ব্যবস্থা বদলে ফেলা হয়। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই ঐতিহাসিক বিতর্কটা আমাদের এটাই দেখায় যে একটা দেশের ফাউন্ডিং ডকুমেন্ট
বা জন্মলগ্নের মুহূর্তগুলোর ব্যাখ্যা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, আর কিভাবে এই আলাদা আলাদা ব্যাখ্যা একটা দেশের বর্তমান আর ভবিষ্যৎ রাজনীতির আলোচনাকে আজও প্রভাবিত করে যাচ্ছে।